আমরা জানি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে আরও একটু সময় নিয়ে সরকার এই যে রেকলেস এবং বেপরোয়া একটা মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে, সেটা তারা এই মুডে যেতে আরও একটু সময় নেবে। কিন্তু আমাদের কাছে এটা বিস্ময়কর লাগছে যে সরকারের এখনও হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 2 মাসও হয় নাই। সেই সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের, যেটা তাদেরই কয়েন করার শব্দ, তারা কিন্তু এটা কৃতিত্ব নেয় বারবার, যে রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে বাংলাদেশে। এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার আছে তার 40 ভাগ, অন্তত 40 ভাগ সংস্কার ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এবং সেগুলো কি কি আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব জাভেদ রাসিনের আলোচনায় কিছুটা এসেছে। আমরা আরও যেগুলো আমাদের জন্য অ্যালার্মিং, এই হচ্ছে সেই দল যেখানে যে দলের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে গুমের শিকার। এবং এই দলের এখনও এই পার্লামেন্টে অন্তত 3-4 জন সংসদ সদস্য আছেন যারা গুমের শিকার হয়েছেন। এই দলের যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফলে মানবাধিকার লঙ্ঘন কী জিনিস, কাকে বলে এবং এটার ক্ষতির কী, এটা তো তাদেরকে বোঝানোর দরকার নাই। কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন যেন না হয় এই জন্য অন্তর্বর্তী সরকার যে সকল অধ্যাদেশ করেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এই অধ্যাদেশটা তারা বাতিল করে দিচ্ছে এবং বলছে যে মানবাধিকার কমিশন কেন বাতিল করে দিচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে কারণ ওই কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া ছিল যেন তারা মানবাধিকার লঙ্ঘন হলে সরকারের হস্তক্ষেপ মুক্তভাবে ব্যবস্থা নিতে পারে। যেমন এর মধ্যে একটা কি, যে যদি কোনো ব্যক্তি গুম হয়, গুমের শিকার হয়, তাহলে গুমের যারা অভিযুক্ত, সাধারণত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী গুমের অভিযুক্ত থাকে, ফলে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এই কমিশন তদন্ত এবং প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে অ্যারেস্টও করতে পারবে। তো এটা বিএনপি সরকারের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে গেছে। ফলে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, এর পাশাপাশি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার পেছনে তারা আজকে দেখবেন সংসদে যে বিগত সরকারের অ্যাটর্নি জেনারেল এবং এই সরকারের আইনমন্ত্রী, একজন আপাদমস্তক মিথ্যুক ব্যক্তি, তিনি আবারও আজকে মিথ্যা কথা বলেছেন, অসংসদীয় ভাষায় মিথ্যা কথা বলেছেন। তিনি কি বলেছেন, যে বিরোধী দল নাকি অতিরিক্ত হইচই করছে, কেন করছে তিনি বোধগম্য হচ্ছেন না। কিন্তু তারা কি অবজারভেশন দিয়েছে এই গুম ও প্রতিরোধ অধ্যাদেশ, তারা নাকি অধ্যাদেশ বাতিল করবে না, তারা নাকি আরও পরিশীলিতভাবে এই অধ্যাদেশটা সামনে নিয়ে আসবে। এটা হলো তাদের সংসদে মিথ্যা বক্তব্য, অসত্য, সংসদীয় ভাষায় অসত্য বক্তব্য। কিন্তু আসলে তাদের যে কমিটির যে প্রতিবেদন, সেখানে কি বলেছে গুমের ব্যাপারে, গুম প্রতিরোধের ব্যাপারে তারা বলেছে যে এটা করা যাবে না। তার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে এটাকে গুম বলা যাবে না। তাহলে ভেবে দেখেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে, আমি তো কোয়াইট শিওর যখন জনাব সালাউদ্দিন আহমদকে গুম করা হয় তখন জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হলে এটাকে বিএনপি সরকার আটক বলতে চায়, কোট আনকোট আটক, এবং সেই আটকের তথ্য তারা স্বীকার করতে চায় না। আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি যদি জাতীয় নিরাপত্তার জন্য কাউকে থ্রেট মনে করেন, তাহলে আপনি অন্যান্য আরও নিবর্তনমূলক, বাংলাদেশে মার্শাল্লাহ বাংলাদেশ সংবিধানে এবং অন্যান্য পেনাল কোড সহ অন্যান্য জায়গায় নিবর্তনমূলক আইনের কোনো শেষ নাই, প্রচুর নিবর্তনমূলক আইন আছে। আপনি সেই সমস্ত নিবর্তনমূলক আইনে যে কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার কারণে যদি তিনি কোনো থ্রেট মনে হয় তাকে আপনি ধরতে পারবেন। ব্যাপারটা হচ্ছে তাকে আপনার আদালতে প্রডিউস করতে হবে। এখন বিএনপি সরকার শুধু জাতীয় নিরাপত্তার কারণে যাদেরকে তারা আটক করবে, সোকল্ড আটক, যাদেরকে তুলে নিয়ে যাবে, এই তথ্য তারা স্বীকার করবে না। এই জন্য তারা বলছে জাতীয় নিরাপত্তার দোহাই যদি কাউকে আটক করা হয় সেটাকে গুম বলা যাবে না। এক। দ্বিতীয় তারা অবজারভেশন দিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করে ওই মানবাধিকার কমিশন, এটা সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। এই হলো তাদের মেজর দুইটা আপত্তি। এই কারণে তারা এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলো এবং গুমের যে অধ্যাদেশগুলো সেগুলোকে বাতিল করে দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কত ডেঞ্জারাস। বিচার বিভাগ নিয়ে দেখেন, তারা তাদের 31 দফায় বলেছে তারা জুলাই সনদকে নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তারা বলে যাচ্ছে। আপাদমস্তক মিথ্যা কথা বলে যাচ্ছে, প্রতি মুহূর্তে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা আপনাদেরকে দেখাতে পারি ইতিমধ্যেই তারা তাদের 31 দফার অন্তত 5-6টা দফা রফা করে ফেলেছে, 31 দফার দফা রফা করে ফেলেছে। তো যে দল 31 দফার দফা রফা করে ফেলে নিজেদের দফা, সে দল কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? এটা কি আমরা কি পাগল যে আমরা এটা বিশ্বাস করবো? আমরা কি পাগল নাকি আহাম্মক? কোনটা মনে করেন আমাদেরকে? ফলে তারা আপনারা এটা বাস্তবায়ন করবেন না। তারা কি তাদের নিজেদের 31 দফার কি দফা তারা দফা রফা করেছে আপনাদেরকে আমরা একটু সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর দফা, সংবিধান সংস্কার কমিশন করবে তারা, সংবিধান সংস্কার কমিশন করবে, এটা তাদের 31 দফার 1 নম্বর দফা। এখন তারা দেখতে পাচ্ছেন সংবিধান সংশোধনী কমিটি করছে।
তো আপনারা সংবিধান সংস্কার কমিশন করার কথা, সেই সংস্কার কমিশন কোথায়? আপনাদের সংস্কার কমিশন করার কথা। এবং বাংলাদেশকে এটাও বোঝাতে হবে আইনি যুক্তি সহকারে যে সংবিধানের ভেতরে থেকে কিভাবে আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন। সংবিধানে তো সংস্কার বলতে কোনো শব্দ নাই, তবু আপনারা আমাদেরকে যেহেতু বলছেন, আপনারা 1 নম্বর দফার মধ্যে বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবেন, আমরা দেখতে চাই সেই সংস্কার কমিশনটা আপনারা কিভাবে করবেন। আপনারা, আমরা অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনাদের দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। এটা হচ্ছে তারা অলরেডি এটা থেকে সরে এসেছে তারা। দ্বিতীয়, তারা যেখান থেকে সরে এসছে, তারা বলেছে স্থানীয় সরকারে সবসময় জনপ্রতিনিধি থাকবে। স্থানীয় সরকারে তারা কখনো মৃত্যু কিংবা আদালতের রায় ছাড়া কখনো তারা প্রশাসক বসাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 59 জন প্রশাসক বসানো হয়েছে। তারা কারা? যারা হয় মনোনয়ন পায় নাই দলের, অথবা যারা নির্বাচনে হেরেছে। এই প্রাইস পোস্টিং করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে স্থানীয় সরকারে। তারা কিন্তু তাদের 31 দফার মধ্যে বলেছে তারা কখনো প্রশাসক বসাবে না। এখন স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা জনাব আসিফ মাহমুদরা যখন সরকারে ছিলেন, স্থানীয় সরকারে, তাদেরকে তখন করতে হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদেরকে সরানোর জন্য। এখন তো সেই বিশেষ পরিস্থিতি নাই। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়ে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে। এবং এই করার মধ্য দিয়ে স্থানীয় সরকার অধ্যাদেশের যে 4-5টা অধ্যাদেশ আছে, এগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তারা ভবিষ্যতের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় নির্বাহী আদেশে বাতিল করার ক্ষমতা নিজেদের কাছে সংরক্ষণ করছে। অর্থাৎ তারা আমাকে পাকিস্তান আমলের, আইয়ুবের আমলের বেসিক ডেমোক্রেসির জমানায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি না, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি না, প্রশাসক দিয়ে তারা স্থানীয় প্রশাসন চালাবে। এবং এটা তাদের 31 দফার সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসক বসানো এবং জনপ্রতিনিধিদেরকে নির্বাহী আদেশ বলে অপসারণ করার যে ক্ষমতা তারা নিজেদের কাছে রাখছে, এটা তাদের 21 নম্বর বা 20 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিচার বিভাগের স্বাধীনতা, তারা বলেছে মাজদার হোসেন মামলার রায়ের আলোকে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। অথচ অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি বিচারক নিয়োগের আইন যে অধ্যাদেশ, সেটা তারা বাতিল করেছে। ব্যক্তিদের দুর্নীতির পেছনে লেগে থাকা। তো এটা যদি দুদক করতে না পারে, তাহলে তারাই কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় বলেছিল যে দুদক হয়ে গেছে বিরোধী দল দমন কমিশন। তো এখন আবার এই দুদক যেন শক্তিশালী হয় এবং সরকারের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করার ক্ষমতা দুদককে দেওয়া হয়েছিল। এই ক্ষমতাটা তারা আবার দুদক থেকে নিয়ে গিয়ে দুদককে আবারও আগের মতো নখদন্তহীন একটা কমিশনে পরিণত করছে। এবং এর বাইরে তারা স্থানীয় সরকারের কথা বলেছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, এটারও তারা বাতিল করে দিচ্ছে এবং এর মধ্য দিয়ে ব্যাংকিং খাতে আবারও তারা লুটপাট এবং পাচারের একটা পরিস্থিতি বা পথ প্রশস্ত করে রেখেছে। এবং এখানে তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার, যে তারা মূলত লুটপাট এবং পাচারের যে অর্থনীতি, সেটাকে আবার এখানে কায়েম করবে। গতকালকে আপনারা দেখেছেন কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে একটা বেসামরিক পরামর্শক খাত করা হয়েছে, পরামর্শক কমিটি করা হয়েছে। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই অল্প কয়েকজন ব্যবসায়ীর একটা একচেটিয়া মনোপলি তৈরি হবে আমাদের অর্থনীতিতে। এবং এটা আগে আপনারা দেখেছেন একজন সালমান এফ রহমান, তার পাশে বসুন্ধরা সহ কিছু এই ধরনের কিছু ব্যবসায়ী। এখন আরও কিছু ব্যবসায়ীকে, মানে ব্যবসা তারা দলীয়করণ করতে করতে এমন জায়গায় যাচ্ছে যে এখন উদার অর্থনীতির জন্য, মুক্ত বাজারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অর্থনীতিকে আপনি সবসময় রাজনীতি থেকে দূরে রাখবেন, সেই অর্থনৈতিক খাতকেও তারা এখন রাজনীতিকরণের উদ্দেশ্যে ব্যবসায়ীদেরকে পর্যন্ত দলীয় ব্যবসায়ীতে পরিণত করা হচ্ছে। এবং লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ। এই গণভোট অধ্যাদেশ বাতিল করার ক্ষেত্রে তারা মুখে কিন্তু বলতেছে যে এটা আর লাগবে না, সুতরাং অসুবিধা নাই। কিন্তু তারা ওখানে আপত্তির জায়গায় লিখে রেখেছে যে মূলত এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই জন্য গণভোট অধ্যাদেশ তারা পাশ করবেন। এবং গণভোট অধ্যাদেশ বাতিল করার মধ্য দিয়ে মূলত তারা গণভোটের রায়টাকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যেহেতু তারা গণভোট মানে না, আপনি দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে নিন্দুকেরা, আমি বলছি না, নিন্দুকেরা মাঝে মাঝে ডিফেক্টো প্রধানমন্ত্রী বলে ফেলেন, তিনি পর্যন্ত বলেছেন আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে। তো কুইনাইন খেয়ে তার সম্ভবত হুঁশ ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনে, তখন তিনি কিন্তু সমস্ত কিছুতে একমত হয়ে এসেছেন। এখন তিনি এই একমতগুলো ভুলে গেছেন। এবং এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যেখানে যাচ্ছে, তারা মুখে বলেছে রাষ্ট্র সংস্কার, মুখে বলেছে গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু মূলত আসলে তারা বাংলাদেশকে একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। ফলে এগুলো আমাদের ডেমোক্রেটিক হিস্ট্রিতে ডার্ক ডেজ, উই আর পাসিং ডার্ক ডেজ ইন আওয়ার ডেমোক্রেটিক হিস্ট্রি। এবং জানি না যে বিএনপির, আপনারা জানেন যে যখনই ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত আসে, বিএনপি কিন্তু নড়বড়ে এবং খুব খেই হারিয়ে ফেলে। তো এত আর্লি কেন তারা এই পথে গেল, এটা আমাদের জন্য বিস্ময়কর। এবং অনেকেরই মনে হচ্ছে যে আপাত অর্থে তাদেরও ধারণা যে আগামী 10-15 বছরের মধ্যে কোনো গণঅভ্যুত্থান হবে না, সুতরাং আরামসে তারা এই কাজগুলো করতে পারবে। তো সেটা বাংলাদেশের জনগণই বলে দেবে। কিন্তু যে পথে বিএনপি যাচ্ছে, এটা একটা আত্মঘাতী পথ, বেপরোয়া রেকলেস পথ। এবং আমরা সরকারকে বলবো, এখনও সময় আছে 10 তারিখের আগে যে অধ্যাদেশগুলো আপনারা বাতিল করে দিচ্ছেন, জনগুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো,
জবাবদিহির সমস্ত তাদের বাতিল করে দিয়েছে, ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশটাকে রেখে দিয়েছে। এই পথ থেকে সরে এসে গণতান্ত্রিক উত্তরণের জন্য জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আপনারা দ্রুত আইনে পরিণত করবেন, আপনাদের সেই হুঁশ ফিরে আসবে। আমরা এই আহ্বান জানাতে চাই আপনাদের কাছে।